সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দুঃখিত, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমাদের ক্লাস দেরি হয়ে গেছে। সো প্রথমে দুঃখ প্রকাশ করছি। ভাইয়া ক্লাস লেট হলেও এত লেট হয় না, একটু সমস্যার কারণে আজকে লেট হয়ে গেছে। মানে আমি ক্লাসটা পোস্ট করতে বলছিলাম পরে যে 3:25 শুরু হবে, তারপরেও আমার একটু দেরি হয়ে গেছে আসতে। মানে আমার ভার্সিটি ক্লাস ছিল, তো সো ওই ভার্সিটি ক্লাসটা একটু শেষ করতে দেরি করে ফেলছে, যার কারণে আমার একটু দেরি হয়ে গেছে। দুঃখিত। আমরা দরকার হলে আজকে ক্লাসের একটা অধ্যায় পড়াবো, বাকি অধ্যায় পরে একটার সাথে পড়াই দেবো, ঠিক আছে? সো এটা নিয়ে কথা সমস্যা নাই। তো তোমরা একটু জলদি যুক্ত হয়ে যাও আর ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের আজকে পড়ার কথা ছিল, আমরা কিন্তু প্রথম পত্র খুব সুন্দরভাবে শেষ করছি। হ্যাঁ, এখন একটা কথা হচ্ছে ভাইয়া, প্রথম পত্র যে শেষ করতেছি, প্রথম পত্র যে শেষ করছি, তোমরা কি মানে বাসায় পড়ছো? অধ্যায়টা কি পড়ছো বলো? আচ্ছা, তোমাদের থেকে একটা শুনে নেই। আচ্ছা, আজকে ক্লাসটা দরকার হলে আমরা কি করব? আজকে আমরা অধ্যায় কম পড়াই, মানে অধ্যায়টা দরকার হলে পরে পড়াবো। বাট তোমাদের কোনো সমস্যা থাকলে সেগুলো আমার সাথে সমাধান শেয়ার করতে পারো প্রথম পত্রের, ঠিক আছে? প্রথম পত্র, প্রথম পত্রে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? হ্যাঁ, তোমাদের একটা কমপ্লেন আসছে। এক্স্যাক্টলি কমপ্লেন না, এটা হচ্ছে যে মানে তোমাদের থেকে একটা আমার বলতে পারি মেসেজ আসছে। সেটা হচ্ছে কি যে ভাইয়া ভাইয়া প্রথম পত্রে বেসিকগুলো অনেক কম করে পড়ানো হয়েছে। ভাইয়া কি বলছে আমরা তো বুঝি নাই। আসলে সত্য কথা বলতে আমি তো তোমাদেরকে বেসিক পড়াইনি সেই ক্লাসে, কারণ আমি তোমাদেরকে বলে দিছি বেসিক পড়ানোটা আসলে টেস্ট পেপার সলিউশন ব্যাচে বেসিক পড়ানো আমাদের কাজ না। টেস্ট পেপার সলিউশন কখন করে মানুষ? যখন তাদের অধ্যায় সম্পর্কে পূর্ণ একটা ধারণা থাকে। সো তোমার বেসিক ধারণা তাহলে আমরা অবশ্যই আগে কমপ্লিট করছি, আমরা শেষ করি তো তারপরে আসছি, তাই না? সো বেসিক তোমরা পড়ো নাই, বেসিক পড়ার জন্য আমরা রেকর্ড ক্লাস দিছি। এখন কথা হচ্ছে রেকর্ড ক্লাসগুলো আবার সবাই করো নাই, কারণ অনেকেই আছে যে পরে ভর্তি হয়েছে, অনেকেই আছে যারা পরে ভর্তি হয়েছে। সো তারা পরে ভর্তি হয়ে তারা জানেই না যে আসলে রেকর্ড কোর্স মানে রেকর্ড ক্লাসও ছিল কি না, এটাও তাদের ধারণা ছিল না, ঠিক আছে? আচ্ছা, তো রেকর্ড ক্লাস যেহেতু তোমরা করো নাই, সো তোমাদের যদি কোনো বেসিক সমস্যা থাকে প্রথম পত্রে যদি কোনো বেসিক সমস্যা থাকে, এই সমস্যাগুলো আমাকে জানাইতে পারো, আমি তোমাদের ক্লাস নেব, ঠিক আছে? ভাইয়া ফার্স্ট পেপারের বোর্ড কোয়েশ্চেন সলভ করাইলে ভালো হয়। ভেরি গুড। আচ্ছা, একটা মানে আমরা পয়েন্ট পাইলাম, সেটা হচ্ছে কি বোর্ড কোয়েশ্চেন সলভ করবো। তোমরা যেভাবে চাইবা সেভাবেই হবে, কোনো সমস্যা নেই। তাহলে কি বোর্ড কোয়েশ্চেন সলভ, ঠিক আছে? একটা কথা হচ্ছে সেটা হচ্ছে কি বোর্ড কোয়েশ্চেন সলভ। ওকে, তোমাদের থেকে সাজেশন চাচ্ছি যে আমরা কীভাবে আরও ভালোভাবে পড়াইতে পারি, ঠিক আছে? ভাইয়ার ক্লাস একটু লেট হলেও ভাইয়া কিন্তু আউটপুট কম দিবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আর কি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা ভালো পয়েন্ট পাইছি আমরা যে ভাইয়া বোর্ড কোয়েশ্চেন সলভ করাইলে ভালো হয়, অর্থাৎ আমি প্রশ্ন এনে তারপর সলভ করে দিব, তাই তো? মানে আমি নিজে থেকে সলভ করে দিয়ে দেখা দিচ্ছি কীভাবে করতে হয়। ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা, একটা পয়েন্ট পেলাম, ভালো। এরপর একটা পয়েন্ট বলো তোমরা, এরপর একটা পয়েন্ট বলো যে ভাই এটা কী করলে ভালো হয়, আর কি করতে পারি আমরা, একটু জলদি বলো। আজকের ক্লাসটা মনে করতে পারো চতুর্থ পঞ্চম অধ্যায়ের হওয়ার কথা ছিল, দরকার হলে আমরা এই ক্লাসটা পরে নিব, কোনো সমস্যা নাই, আমরা পরে নিব। যেভাবে হোক আমরা কোর্সটা সুন্দর মতো শেষ করতে পারলেই হবে, আলহামদুলিল্লাহ হয়ে যাবে, আমরা পরীক্ষার আগে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আর কোনো সাজেশান পয়েন্ট যে ভাইয়া আর কিছু করলে ভালো হয়? মানে আমরা কীভাবে ক্লাসগুলো নিচ্ছি, আমাদের ক্লাসগুলো হচ্ছে আসলে এইভাবে যে আমরা তোমাদেরকে টপিক অ্যানালাইসিস করাচ্ছি, টপিক অ্যানালাইসিস। এরপরে আচ্ছা, টপিক অ্যানালাইসিস। আচ্ছা, তারপরে আমরা কি করতেছি, গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি, গুরুত্বপূর্ণ তথ্য। তারপরে জ্ঞানমূলকের কি প্রশ্ন আসছে সেগুলো দেখাই দিছি, জ্ঞানমূলক, অনুধাবনমূলক। তারপরে আর কি আছে, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা, মানে সৃজনশীল কীভাবে প্রশ্ন আসতেছে আমরা সেইগুলো দেখছি, প্রয়োগ উচ্চতর দক্ষতা, ঠিক আছে? প্রয়োগ উচ্চতর দক্ষতা। এছাড়াও আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা এমসিকিউ সলভ করাচ্ছি, প্লাস কি সলভ করাচ্ছি, এমসিকিউ দিয়ে দিচ্ছি। আসলে এমসিকিউ তো সবগুলো সলভ করা হয় নাই। এখন ভাইয়া কেন হয় নাই, তোমরা এটাও ভালো করে জানো কেন হয় নাই। কারণ হচ্ছে তোমাদের পরীক্ষাটা অনেক আগে হওয়ার কথা ছিল, সো আমাদেরকে সবগুলো অধ্যায় সম্পর্কে তোমাদের ধারণা দিতে হইতো। সো আমরা যে একটা ধরে 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 সবগুলো সলভ করাবো, বিষয়টা এরকম হয় নাই। সো এটা নিয়ে তোমাদের কেউ একজন কমপ্লেন করছিল যে অর্থনীতি ছাত্র ডিরেক্ট বলেই দেয় যে হচ্ছে তোমরা এগুলো পড়ে পারবা, তোমরা এগুলো পারবা। বাট এটা কি আমি অ্যাকচুয়ালি বলছি এইভাবে? আমি কোনগুলো পারবা বলছি? যেগুলো আমি শিখাইছি,
সত্য কথা বলতে আমি না শেখানোর আগে কখনোই তোমাদেরকে বলিনি তোমরা পারবা। আমার যখন মনে হয়েছে যে মানে আমি শিখাইছি, আমি শেখানোর পর আমার একটা ফুল কনফিডেন্স আমার মধ্যে আছে যে আমি একটা জিনিস শিখাইছি, এটা অবশ্যই তারা শিখবে, এটা পারবে তারা, ঠিক আছে, যদি তুমি ক্লাসটা করে থাকো। বুঝা গেছে? আচ্ছা, তাহলে তোমাদের একটা বোর্ড কোশ্চেন সলভে একটা প্রবলেম আসছে, আর কেউ কিছু বলোনি, সো আমরা বোর্ড কোশ্চেন সলভ ইনশাল্লাহ করে দিব, ঠিক আছে? এরপর থেকে দরকার হলে বোর্ড কোশ্চেন সলভ করে দিব ফার্স্ট পেপারের থেকে, সবগুলো সলভ করে দিব। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা করে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমরা অধ্যায় শুরু করি। অধ্যায়ের নামটা কি? জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান। ওকে, আচ্ছা, টপিক অ্যানালাইসিস। এই যে আমাদের প্যাটার্নটা ছিল এরকম, টপিক অ্যানালাইসিস আমরা করতেছি। টপিক অ্যানালাইসিস ভাইয়া চতুর্থ অধ্যায় থেকে কোয়েশ্চেন থাকবে, এটা শিওর থাকো। চতুর্থ অধ্যায় থেকে কোয়েশ্চেন যে থাকবে এটা শিওর, ঠিক আছে? চতুর্থ অধ্যায় থেকে তোমার একটা সৃজনশীল মাস্ট। সো একটা সিকিউ 10 মার্ক প্লাস আমি যদি বলি 4টা অথবা 5টা এমসিকিউ, 4টা 5টা আমরা বেশি হয়ে যায়, আমরা এত নিব না, 3 থেকে 4টা। সো আমাদের 13 থেকে 14 মার্ক একটা করে অধ্যায় থেকেই আসে। 13 থেকে 14 মার্ক আমরা একটা অধ্যায় পড়লে আমি 13 থেকে 14 মার্ক কমন পাচ্ছি। বোঝো তাহলে বিষয়টা অনেক কিন্তু, ঠিক আছে? অধ্যায় আছে 10টা, আমরা ধরে নিলাম প্রত্যেক অধ্যায় থেকে আমরা 10 মার্ক করে পাবো, অন অ্যান অ্যাভারেজ ধরে নিলাম যে 10 মার্ক করে পাবো, ঠিক আছে? বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই অধ্যায় থেকে কি টাইপের প্রশ্ন আসে? এই টাইপের অধ্যায় থেকে মানে তোমার প্রশ্ন আসবে ম্যালথাসীয় জনসংখ্যা তত্ত্ব, আর একটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। কি বললাম? ম্যালথাসীয় জনসংখ্যা তত্ত্ব আর একটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। এই দুইটা থেকে তোমার শিওর টপিক থাকবেই, কোয়েশ্চেন থাকবেই। এছাড়া আর কি থাকে? এছাড়া আসলে আর তেমন কিছু থাকে না। জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করো, স্থূল জন্মহার, স্থূল মৃত্যুহার, জন্মহার আর মৃত্যুহার, এগুলোর টাইপেরই কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো আমাদের পারা পসিবল, যেহেতু তোমরা বলছো বোর্ড কোয়েশ্চেন সলভ করাইতে হবে। আমরা বোর্ড কোয়েশ্চেন তাহলে কি করব, প্রশ্ন নিয়ে এসে আলাদাভাবে সৃজনশীল সলভ করে দিব, ঠিক আছে? প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা তাহলে সৃজনশীল সলভ করে দিব। আচ্ছা আচ্ছা, দেখো, সূত্রসহ জনসংখ্যার ঘনত্ব নির্ণয় প্রক্রিয়া ব্যাখ্যা করো। সো এখন আবার বলতে হয় ভাইয়া, এই অধ্যায়ের ক্লাসে যখন আমরা কোর্সে ক্লাস নিছি, আমাদের কামব্যাক কোর্সে যে ক্লাসগুলো হয়েছে, সেই ক্লাসগুলোতে আমরা প্রত্যেকটা সূত্র কিভাবে কোথায় 1000 হচ্ছে, কোথায় 100 হচ্ছে, সেই জিনিসগুলো আমরা বলে দিছি। বহির্গমন, বহিরাগমন, এই জিনিসগুলো আমি বুঝাই দিছি। ম্যালথাসীয় জনসংখ্যা তত্ত্ব থেকে শুরু করে সব কিছু আমরা সুন্দর মতো সেল করে দিছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কি বলছে, বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণগুলো, বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণগুলো বিশ্লেষণ করো, ঠিক আছে? বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণগুলো বিশ্লেষণ করো। এই টাইপের কোশ্চেনগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে বিশ্লেষণ করার মতো, এগুলো কোনো সূত্র না, ঠিক আছে? বাট তোমার চিত্র সূত্র থাকবে, অ্যাকচুয়ালি এটা থাকবেই। ওকে, এরপরে দেখো, বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহ ব্যাখ্যা করো। এই কারণগুলো তো আসলে ভাই এগুলো তো আমরা বুঝি কেন কেন হয়ে থাকে, মানে শ্বেতসারের কারণে হয়ে থাকে, আমাদের আবহাওয়া জলবায়ু হচ্ছে আমাদের পক্ষে মানে অনুকূলে, যার কারণে আমাদের হচ্ছে জন্মহারের মাত্রাটা অনেক বেশি, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এখন এরপরে কি আছে, জনসংখ্যার স্থূল জন্মহার, এই যে স্থূল জন্মহার, স্বাভাবিক বৃদ্ধির হার, স্থূল মৃত্যুহার নির্ণয় করো। এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসে। তারপরে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রভাব ব্যাখ্যা করো, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি কী কী সমস্যা সৃষ্টি করে। সো এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসতেছে, এটা আমরা বুঝতেছি। জনসংখ্যা বৃদ্ধির হার রোধকল্পে সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ যথেষ্ট কিনা বিশ্লেষণ করো। ম্যালথাসের জনসংখ্যা, এই তো এইখানে দেখো কতগুলো জায়গায় প্রশ্ন আসছে। এই টপিকটা থেকে কতগুলো জায়গায় প্রশ্ন আসে তোমরাই খেয়াল দেখে নাও। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্য ব্যাখ্যা করো। জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। জনসংখ্যা কি হারে বৃদ্ধি পায়? জনসংখ্যা বর্গীয় জ দিয়ে শুরু, সো বর্গীয়তে জ্যামিতিক হার, ঠিক আছে? জনসংখ্যা জ্যামিতিক হার। খাদ্য হচ্ছে গাণিতিক হারে বৃদ্ধি পায়। খাদ্য মানে তার মতে মতে এখন কিন্তু আরে সেটা তোমার ঠিক না, তোমরা এখন এটাকে ঠিক বলতে পারবে না। গাণিতিক মত, গাণিতিক হারে, ঠিক আছে? গাণিতিক হারে, গাণিতিক হারে। কমেন্টটা দিয়ে দাও না, কমেন্টটা দিয়ে দাও, হবে না তো। হ্যাঁ, আর কাম্য জনসংখ্যাটা হচ্ছে, কাম্য জনসংখ্যাটা হচ্ছে ডাল্টনের, আমরা বলে থাকি যে আমাদের রবার্ট মানে ডাল্টনের তত্ত্ববাদ, ঠিক আছে? কাম্য ম্যালথাস তত্ত্ব মূলভাব আলোচনা করে দিয়েন। কাম্য জনসংখ্যা তত্ত্ব, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে আমরা বলিনি, বলছি কিনা একটু কষ্ট করে ক্লাসটা দেখে নিবা, তাহলে ওইখানে একদম ইলাবোরেটলি তোমাদের এটা আলোচনা করা হয়েছে। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের আমরা মূল ভাবটা তো বলে দিলাম, জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। জ্যামিতিক হার কোনটা? সেটা হচ্ছে 1, 2, 4, 16, মানে 1, 2, 4, 8 এইভাবে আর কি ধীরে ধীরে বৃদ্ধি পায়, অনেক স্কোয়ার আকারে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? আর যেটা হচ্ছে গাণিতিক হার, গাণিতিক হারটা হচ্ছে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5 এই টাইপের, ঠিক আছে?
মানে ধীরে ধীরে বৃদ্ধি পায় গাণিতিক হারে, আর জ্যামিতিক হারটা বেশি হারে বৃদ্ধি পায়। ঠিক আছে, আচ্ছা। তো এখানে দেখো তোমার কুমিল্লা বোর্ড 25-এ, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড 23, যশোর বোর্ড 25, ময়মনসিংহ বোর্ড, যশোর বোর্ড, সব বোর্ডে এইখান থেকে কোশ্চেন আসছে। সো এই টপিকটা অ্যাকচুয়ালি অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাকচুয়ালি অনেক বেশি ইম্পর্টেন্ট। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্বের আলোকে বাংলাদেশে একটি জনাধিক্যের দেশ, এটা কি আসলেই ঠিক কিনা? আচ্ছা, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব আমরা দেখলাম, জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। আর তত্ত্বের সমালোচনাগুলো কি পড়া লাগবে? তত্ত্বের সমালোচনাগুলো পরীক্ষায় আসবে না, বাট তোমাকে পড়তে হবে, কারণ তুমি তাহলে বুঝতে পারবা উনি ওই তত্ত্বে কি কি ভুল করছিলেন। যেমন ম্যালথাস যখন এই তত্ত্বটা দিছে, সেই তত্ত্বর সময়ে খাদ্য আসলে বেশি বৃদ্ধি পাইতো না, মানে খাদ্য ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল, কারণ তখন এত উন্নত প্রযুক্তি ছিল না, এত মানে কি বলতে পারি আমরা, সব কিছু এতটা মডিফাইড ছিল না, সার ছিল না, কীটনাশক ছিল না, আমাদের সেচ পদ্ধতি ছিল না। ঠিক আছে, এখন যখন আমরা চাইলেই পানি দিতে পারতেছি, উন্নত উন্নত বীজ ছিল না, এতে করে কি হয়েছে, খাদ্যর মানটা ধীরে ধীরে কি হয়েছে, কমেছিল, তখন মানে কমে গেছিল। আর জনসংখ্যা কিন্তু ঠিকই বৃদ্ধি পাচ্ছিল, মানে 2 জন থেকে 4 জন, 4 জন থেকে 8 জন, 8 জন থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64, এইভাবে ধীরে 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 অনেক বেশি মানুষ হয়ে যাচ্ছিল। ঠিক আছে, সো পরে কি হলো, অনেক বেশি জন্ম নিরোধক তৈরি, মানে জন্ম নিরোধক অনেক পদ্ধতি আবিষ্কার হলো, যাতে করে এখন মানুষজন বাচ্চা কাচ্চা না নিতে চাইলে নাও নিতে পারে, কোনো সমস্যা নাই। তো এই জিনিসগুলো এখন আবার খাদ্য অনেক বেশি উৎপাদন করা সম্ভব হচ্ছে, বিভিন্ন ধরনের প্রযুক্তি শুরু হয়েছে, মাল্টিকালচার যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, এই জিনিসগুলো শুরু হয়ে গেছে। সো এতে করে তার তত্ত্ব, ম্যালথাসের তত্ত্বটা কিন্তু এখন আর চলবে না। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব কিন্তু এখন আসলে এটা মানে আমাদের সমাজে কোনো ভূমিকা রাখতেছে না, তার তত্ত্বের সাথে আমাদের সমাজে মিল পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, বুঝতে পারছো? সো সমালোচনাগুলো একটু পড়ে নিবা, বেশি কিছু না, অল্প একটু কয়েকটা কথা, যা সমালোচনা বলতে কি, যে কী কী ভুল করছেন এই জিনিসগুলো। আর কাম্য জনসংখ্যা তত্ত্বটা ছিল এইরকম, এইরকম চিত্রটা, মানে কাম্য জনসংখ্যা তত্ত্ব অ্যাকচুয়ালি কোথায় হবে, এই পয়েন্টে হবে। ঠিক আছে, এই পয়েন্টে হবে, এখানে হবে কি, কাম্য জনসংখ্যা তত্ত্ব। ওকে, আচ্ছা। খাদ্য ও জনসংখ্যার মধ্যে ভারসাম্যের জন্য প্রাকৃতিক নিরোধ অপেক্ষা প্রতিরোধ ব্যবস্থা অধিক কাম্য। কি বলছে, খাদ্য ও জনসংখ্যার মধ্যে ভারসাম্যের জন্য প্রাকৃতিক নিরোধ, এটা একটা ফানি বিষয়, মানে বলতে হাসিও বের হয়। সেটা হচ্ছে প্রাকৃতিক নিরোধ মানে কি জানো? প্রাকৃতিক নিরোধ মানে কোনো ধরো দুর্যোগ আসছে, বন্যা আসছে, খরা হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে, কিছু একটা হয়েছে, এতে করে বিভিন্ন ধরনের মানুষ মারা গেছে। সো মানুষ মারা গেছে মানে কি, পরিবেশের জন্য এটা ভালো, মানে কি মানুষ বেশি থাকলে কি বেশি দূষণ করতো। সো এটা হচ্ছে প্রাকৃতিক নিরোধের থেকে আমাদের উচিত প্রতিরোধ নেওয়া, মানে আমাদের মানুষজনেরই ঠিক হওয়া উচিত। ঠিক আছে, বাংলাদেশে কোন তত্ত্ব প্রযোজ্য হবে এখন? আচ্ছা, এখন আসলে আমরা কাম্য জনসংখ্যা তত্ত্ব নিয়ে পড়ে থাকি। ঠিক আছে, আমাদের যা পড়ার আমরা কাম্য জনসংখ্যা তত্ত্ব থেকেই পড়ি। মানে বাংলাদেশে যেন কোনো তত্ত্ব, এটা কোনো দেশের জন্য তত্ত্ব নয়, এটা হচ্ছে জনসংখ্যা রিলেটেড তত্ত্ব ছিল। সো এখন বিষয়টা হচ্ছে এরকম যে বাংলাদেশে থাকা উচিত ছিল মানুষজন এইখানে। তো এটা তারা কি বোঝায় জানো? এটা তারা বোঝায় হচ্ছে মাথা পিছু আয়। কি বোঝায়? মাথা পিছু আয়। মাথা পিছু আয়। ওকে, মাথা পিছু আয়, অর্থাৎ মাথা পিছু আয় যখন সর্বোচ্চ থাকবে সেইটা একটা দেশের জন্য ভালো। যদি জনসংখ্যা কম থাকে তাহলে তো কম উৎপাদন হবে, আবার বেশি হলে কি হবে, বেশি ভোগ হয়ে যাবে, তাহলে উৎপাদনটা কম হবে। অর্থাৎ মাথা পিছু আয় যখন সর্বোচ্চ হবে সেই পয়েন্টের আয় পরিমাণটা, ধর আমরা যদি বলি কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিটা হচ্ছে কি আমাদের কাম্য জনসংখ্যা তত্ত্ব। কাম্য মানে কি, আমি কামনা করতেছি, আমি এক্সপেক্ট করতেছি। ঠিক আছে, এক্সপেক্ট করতেছি। ম্যালথাসের চিত্র আসে না, ম্যালথাসের চিত্র লাগে না। ম্যালথাসের চিত্রটা জাস্ট এইভাবে তোমাকে দেখায় দেয় যে একটা জ্যামিতিক হারে বাড়ে যেটা, সেটা পরিমাণটা হচ্ছে এরকম করে ধীরে ধীরে বৃদ্ধি পায়, আর খাদ্যের বৃদ্ধিটা এরকম হয়ে বৃদ্ধি পায়, মানে গাণিতিক হারে বৃদ্ধি পায়, 1 2 3 4 5 6 এইভাবে বৃদ্ধি পায়। এটা কিছু না, ম্যালথাসের চিত্র আসে না, চিত্র আসে কাম্য জনসংখ্যা তত্ত্বের। যে চিত্রটা আসতেছে আমরা সেটাই দেখা দিচ্ছি। ঠিক আছে, একটু পর আমরা এমসিকিউ দেখে ফেলবো। সো মূল টপিক দুইটা হচ্ছে ম্যালথাসীয় জনসংখ্যা তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্ব। এর বাহিরে এখন বাংলাদেশে কি অবস্থা, বাংলাদেশের প্রতিরোধ ব্যবস্থা কি হতে পারে, কেন এত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই সকল কারণের কথা বলবে। সবকিছু আমার ওই স্লাইডে তোমরা পেয়ে যাবা, ওইখান থেকে পড়ে নিলেই মানে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই টপিকগুলো তো আমরা বুঝতেছি, এগুলো নিয়ে আমাদের আর কোনো সমস্যা নেই। এখন গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখো। জনসংখ্যা মানসম্মত কর্মসংস্থানে, সেটা হচ্ছে বাংলাদেশে প্রথম আদমশুমারি শুরু হয়। বাংলাদেশের প্রথম আদমশুমারি, এগুলো কিন্তু অ্যাডমিশনের কোয়েশ্চেন আসে। ঠিক আছে, বাংলাদেশে প্রথম আদমশুমারি শুরু হয় 1974 সালে। আদমশুমারি কত বছর পর পর হয় একটু বলো দেখি? আদমশুমারি কত বছর পর পর হয়ে থাকে? আদমশুমারি কত বছর পর পর হয়?
বলো। আদমশুমারি কত বছর পর পর হয়? আর একটু কি বলবো ভাইয়া, তোমার যদি কাম্য জনসংখ্যা তত্ত্ব নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে তুমি অবশ্যই কি করবা, ক্লাস করবা, ক্লাসটা করলে বুঝতে পারবা। আসলে 10 বছর দিয়ে রাখছেন ভাইয়া, আয় হায়, আরে ছি ছি ছি, পরেরটা তো দিয়েই দিছি। আচ্ছা ওকে, আমি খেয়াল করি, আমি এতক্ষণ বসে আছি যে দেখতেছি তোমরা কি বলো, আমি আরো তোমাদের কমেন্ট দেখতেছি, হায় রে। হ্যাঁ এরকম চালাক হওয়া লাগে। 10 বছর পর পর হইলেও 1974, এটা হওয়ার কথা ছিল 1971, কিন্তু 1971 কি ছিল, মানে ফান করে বলবো না, বাট বিষয়টা ফান করা উচিত না। সেটা হচ্ছে 1971 সালে মানে দেশে এমন একটা অবস্থা ছিল, তখন মানুষজন আসলে যুদ্ধে লিপ্ত ছিল মুক্তিযুদ্ধের জন্য। সো মুক্তির জন্য যে যুদ্ধ হচ্ছিল সেই যুদ্ধটা মুক্তিযুদ্ধ, ঠিক আছে। সো 1971 সালে এটা আসলে পসিবল হয় না জনসংখ্যা গণনা করা, কারণ তখন তো এমনিতে মানুষজন অনেক বেশি মারা যাচ্ছিলেন। সো সেটা পরে 1974 হয়েছে, বাট পরেরটা কিন্তু 1981তেই হয়েছে, ঠিক আছে। এবং 1991, 2001, 2011, 2021 হওয়ার কথা থাকলেও 2021 হওয়ার কথা থাকলেও করোনার কারণে হইতে পারেনি, সেটা হয়েছে 2022-এ, ঠিক আছে। ওটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরে নিই 2021-এ, ঠিক আছে। এই কয়বারই হয়েছে। আচ্ছা তাহলে, আচ্ছা তোমরা যে কাম্য জনসংখ্যা তত্ত্বের কথা বলতেছো, সেটা হচ্ছে m ইকুয়াল a মাইনাস ও ও, মানে এইভাবেই এটা হচ্ছে সূত্র, মানে এটা কিছুই না, এটা খুবই মানে একটা হাস্যকর জিনিস। সেটা হচ্ছে m দ্বারা বোঝাচ্ছে অসামঞ্জস্যের পরিমাণ, এ মাইনাস ও, ঠিক আছে। সো এখানে এ দ্বারা বোঝাচ্ছে তোমার দেশে কতটুকু জনসংখ্যা আছে, আর ও দ্বারা বোঝাচ্ছে কতটুকু কাম্য জনসংখ্যা হইতে পারে। আর আমি বললাম আমার দেশে জনসংখ্যা আছে 16 কোটি, আমি আবার বলে দিচ্ছি আমার দেশে জনসংখ্যা 4 কোটি, মানে কাম্য হইলে ভালো হইতো। তো এই তত্ত্বেরও একটা সমালোচনা আছে, সেই সমালোচনাটা হচ্ছে তুমি কেমনে জানো ভাই যে এই 4 কোটি হবে কাম্য জনসংখ্যা, 4 কোটি যে কাম্য জনসংখ্যা হবে কেমনে হবে, মানে এটা বলে দেওয়া থাকে, ঠিক আছে। এটা খুব সহজ জিনিস, এই জন্য এটা আসলে কোনো কঠিন কিছু না। জনসংখ্যা গণনার উৎকৃষ্ট পদ্ধতি হচ্ছে আদমশুমারি। আদমশুমারি গণনা পদ্ধতি 4টি। বাংলাদেশে ঢাকা জেলা জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। ঢাকা জেলায় এখন আরও বেশি হয়েছে, বাট ধরা হয় সবথেকে জনবসতিপূর্ণ শহর হচ্ছে জাপানের টোকিও। কোন শহর? টোকিও, জাপান, ঠিক আছে। জাপান কিন্তু একটা দ্বীপ রাষ্ট্র বলতে পারো, মানে দ্বীপ রাষ্ট্র বলবো না, সরি, আমরা বলতে পারি জাপান এমন একটা দ্বীপ বলতে পারো, দ্বীপ রাষ্ট্রে বলা যায়। মানে জাপান হচ্ছে 4টা দ্বীপের সমন্বয়ে গঠিত, বৃহৎ বৃহৎ বড় বড়, হোক্কাইডো, হনসু, কিয়োসু, শিকোকু, ঠিক আছে। হোক্কাইডো, হনসু, কিয়োসু, শিকোকু, এই 4টা দ্বীপ নিয়ে জাপান গঠিত, ঠিক আছে। তো ওই যে যারা শিনচান দেখছো কার্টুন, তারা বলতে পারবা ওই যে কাসুকাবেতে থাকে না, তারা তারা ওই যে হোক্কাইডোতে থাকে, ঠিক আছে। দ্বীপটা হচ্ছে হোক্কাইডোতে। হ্যাঁ, যে স্কুলে যে চ্যাপ্টার হয়েছিল ওটা 2022-এর। আচ্ছা হ্যাঁ, সো এটাই বলতেছিলাম। সো টোকিও হচ্ছে সব থেকে বেশি, এখানে প্রায় 3 কোটি প্লাস মানুষ বসবাস করে জাপানে, ঠিক আছে। জাপানে 3 কোটি বেশি মানুষ বসবাস করে। আর ঢাকাতে দেখতে গেলে, ঢাকায়, আমাদের ঢাকা বাংলাদেশে মানুষজন বসবাস করে 2 কোটি প্লাস। এটা কিন্তু আরও 2-3 বছর আগের হিসাবের কথা বলতেছি আমরা। সো 2-3 বছরে যে 2 কোটি 20 লাখ 30 লাখ 40 লাখ হয়নি, বিষয়টা এরকম না, ঠিক আছে। মানে এটা আরও নতুনভাবে হিসাব করলে দেখা যাবে কি, এখন আমাদের হিসাবটা কতক্ষণ, 2031 সালে আসা পর্যন্ত আমরা এটাই হিসাব করব, মানে 2022-এ যে হিসাবটা হয়েছে সেই হিসাবেই হবে, তাই না। সো সেই হিসাবে দেখতে গেলে 2 কোটি প্লাস অনেক বেশি। আর ঢাকার বায়ু সব থেকে বেশি দূষিত, ঠিক আছে। সো ভাইয়ারা যদি মরে যায় দোয়া করে দিও, ঠিক আছে। মানে আমরা তো দূষিত, সব থেকে বেশি দূষিত বায়ুতে বসবাস করতেছি এখনও, ঠিক আছে, এটা অনেক কিছু, ঠিক আছে। শুক্রিয়া। আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম পড়ায় চলে আসি। তোমাদের পরবর্তীতে আরেকটা ক্লাস আছে, তাই না। সো আমার ক্লাসটা তো আমি বেশিক্ষণ নিতে পারতেছি না আজকে, বাট আমরা এই ক্লাস আমরা আবার নিব দরকার হইলে, ঠিক আছে। ক্লাস তোমাদের সমস্যার কথা যেগুলো বললাম ইনশাআল্লাহ সেগুলো সমাধান করার চেষ্টা করতেছি আমি। স্থূল মৃত্যুহার নির্ণয়ের সূত্র সিডিআর। সিডিআর এর পূর্ণরূপ কি? সিডিআর এর পূর্ণরূপ হচ্ছে ক্রুড, এটা কিন্তু একটা এমসিকিউ আসে, ডেথ রেট, ক্রুড ডেথ রেট, ঠিক আছে। জনসংখ্যা ঘনত্ব পরিমাপের সূত্র ডেনসিটি অফ পপুলেশন, এটা খুবই সহজ সূত্র। ডেনসিটি অফ পপুলেশন ইজ ইকুয়াল টু
টোটাল পপুলেশন ডিভাইডেড বাই টোটাল এরিয়া, টোটাল পপুলেশন ডিভাইডেড বাই টোটাল এরিয়া, ঠিক আছে। সিবিআর এর পুনরূপ হচ্ছে ক্রুড বার্থ রেট, সিবিআর দ্বারা জন্মহার পরিমাপ করা হয়। জেপিজি, জেডপিজি হলো জিরো পপুলেশন গ্রোথ। এইখানে এগুলো একটু ভালো করে পড়বা, তো এগুলো একটু এমসিকিউর জন্য ভালো করে পড়বা, ঠিক আছে। এগুলো কিন্তু আসছে, এগুলো আসছে, সবগুলোই বোর্ডে আসা প্রশ্ন, এগুলো আবার আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখন আমরা যদি দেখি একটি নির্দিষ্ট বছরে কোনো দেশের মোট অভিবাসী ও মোট দেশান্তরিত জনসংখ্যার পার্থক্যকে নিট অভিবাসন বলে। নিট অভিবাসন মানে কি? দেশের মোট অভিবাসী আমার দেশ থেকে চলে আসছে, মানে অন্য দেশ থেকে আমার দেশে আসছে সেই মানুষ, আর দেশান্তরিত জনসংখ্যা মানে এক দেশ থেকে অন্য দেশে চলে গেছে, আমার দেশ থেকে চলে গেছে। হ্যাঁ, এরপর 4:15 হোম সায়েন্স। আসলে তোমাদের হোম সায়েন্সে কিছু পড়তে হয় কিনা আমি জানি না, যাই হোক, ওকে, সমস্যা নেই। আচ্ছা, করিও, ক্লাস করিও। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মানে বোঝাচ্ছে নিট অভিবাসন কোনটা। বহির্গমন একটা আছে, বহিরাগমন আছে। আচ্ছা, আমরা শেষ করে দিব, সমস্যা নেই। 4:15 যেহেতু ক্লাস, আমরা 4টার আজকের ক্লাসটা তাহলে মানে বলতে পারো এটা হচ্ছে এক্সট্রা ক্লাস বলা যায়। আমাদের মেইন যে ক্লাস হওয়ার কথা 4-5 অধ্যায়ের, এটা পরের দিন হবে, ঠিক আছে। এই অধ্যায়টা আমরা পরের দিন নিয়ে নেব এইভাবে, ঠিক আছে। আচ্ছা, সো 4 অধ্যায়টা শেষ করে দিই আমরা, ঠিক আছে। 5 অধ্যায়টা আমরা পরে আবার অ্যাড করে নিব। এটা তোমরা যারা ক্লাস করতেছো তারা একটু মনে রাখিও। আচ্ছা, কি দেখাতে চাইলাম সেটা হচ্ছে বহির্গমন, বহির্গমন, আরেকটা হচ্ছে বহিরাগমন, বহিরাগমন, ঠিক আছে। বহির্গমন আর একটা হচ্ছে বহিরাগমন, বহিরাগমন, ঠিক আছে। বহির্গমন মানে হচ্ছে দেশ থেকে চলে যাওয়া, আর বহিরাগমন মানে হচ্ছে বাহির থেকে আসা। এই যে বহির আগমন, আর এটা হচ্ছে গমন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আশা করি বুঝতে পারছো, কথার মাধ্যমে বোঝা গেছে। এই যে জ্যামিতিক হাত দেখো, 1 2 4 8 16 32 64 128 256 512 1024, এই টাইপে করে করে বাড়তে থাকে। আর গাণিতিক হারটা হচ্ছে 1 2 3 4। সো গাণিতিক হারে বৃদ্ধি পায় খাদ্য, আর জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, ঠিক আছে। আচ্ছা, অ্যান এসে অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন গ্রন্থের লেখক টমাস ম্যালথাস। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, আমি বলবো এটা অ্যাকচুয়ালি অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অ্যাকচুয়ালি অনেক বেশি এটা গুরুত্বপূর্ণ, বুঝেছে। অ্যান এসে অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন গ্রন্থের লেখক টমাস ম্যালথাস, ঠিক আছে। আচ্ছা, ম্যালথাসের তত্ত্ব অনুসারে কোনো প্রকার হস্তক্ষেপ না করা হলে 25 বছর পরে জনসংখ্যা বেড়ে দ্বিগুণ হবে। এই কোশ্চেনটা, এই জিনিসটা মাথায় রাখিও। ম্যালথাসের তত্ত্ব অনুসারে কোনো প্রকার হস্তক্ষেপ না করা হলে 25 বছর পরে জনসংখ্যা বেড়ে দ্বিগুণ হবে। কি হবে? 2 গুণ। যদি থাকে 10 কোটি হয়ে যাবে 20 কোটি 25 বছর পরে, ঠিক আছে। এটা ম্যালথাসের জনসংখ্যা মতে। ম্যালথাস তার তত্ত্বে জনসংখ্যা নিয়ন্ত্রণে 2টি ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। তবে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, এগুলো আমরা বুঝতেছি। তারপরে এই যে এম ইকুয়াল, এই যে দেখো, এই জিনিসটা তো তোমরা পিডিএফ পাবা। এখানে কি বলছে দেখো, এখানে বলছে অসামঞ্জস্যের পরিমাণ সমান সমান আমার দেশের জনসংখ্যা বিয়োগ কাম্য জনসংখ্যা ডিভাইডেড বাই কাম্য জনসংখ্যা, এই কথাটা বলছে। সো এই তত্ত্বের প্রবক্তা হচ্ছে ডাল্টন। প্রবক্তাটা কে? ডাল্টন, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে ডাল্টন। এগুলো একবার করে দেখলে তোমরা কি মনে থেকে যাবে, এগুলো কিন্তু কঠিন না। দ্বিতীয় পত্রের অধ্যায়গুলো কিন্তু কঠিন না, বাট একটা সমস্যা হচ্ছে আমরা পড়ি না। তাহলে এরপরে দেখো, এখানে আর কিছু দেখানোর মতো নাই। কয়ের প্রশ্নগুলো দিয়ে দেওয়া আছে, প্রশ্নগুলো সুন্দর মতো বই থেকে অথবা গাইড থেকে অ্যান্সারগুলো পড়ে নিবা, ঠিক আছে। মনে থাকে জানো, এই প্রশ্নগুলো সবগুলোই কিন্তু যে কাম্য জনসংখ্যা কি, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে, অভিবাসন কি, নেগেটিভ অভিবাসন কি, ঠিক আছে। হ্যাঁ, এমসিকিউ দেখা দিচ্ছি, আমি এমসিকিউ যাবো। সো এই জিনিসগুলো একটু তোমরা, আমি এগুলো এখন করলাম, অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে সবগুলো দিছি না, এই সবগুলোই বোর্ড কোয়েশ্চেনে আসছে, আর এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এই যে এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটা হচ্ছে প্রয়োগমূলকের চিত্র। এটা এইখান থেকে শুরু করে প্রশ্ন আছে এখানে, প্রয়োগমূলক আর উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন কি টাইপের আসে দেখো। প্রয়োগমূলক প্রশ্ন আসে কি, উদ্দীপকের প্রেক্ষাপট 1 কোন তত্ত্বের সাথে সঙ্গতিপূর্ণ। তো এই যে উদ্দীপকটা হচ্ছে এইটা, যেখানে দেওয়া আছে কি জনসংখ্যা 1 2 4 8 বৃদ্ধি পাচ্ছে, খাদ্য বৃদ্ধি পাচ্ছে 1 2 3 4। তার মানে শেষ এই কোশ্চেনটা বোঝাচ্ছে ম্যালথাসীয় জনসংখ্যা তত্ত্ব। এই জনসংখ্যাটা হচ্ছে ম্যালথাসীয় জনসংখ্যা তত্ত্ব, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো উচ্চতর দক্ষতা উদ্দীপকের প্রেক্ষাপট 1 এর তত্ত্বটি বাংলাদেশের ক্ষেত্রে কতটুকু সামঞ্জস্যপূর্ণ। মানে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব কি আসলে বাংলাদেশের জন্য সামঞ্জস্যপূর্ণ? না, সামঞ্জস্যপূর্ণ না, কারণ এখন অনেক উন্নত প্রযুক্তি আবিষ্কার হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো উদ্দীপক 2 এখানে দেওয়া আছে, এই যে উদ্দীপক 2 এর কথা দেওয়া আছে এখানে দেখো।
উদ্দীপক 2 দেওয়া আছে এখানে, প্রয়োগমূলক উচ্চতা দক্ষতামূলক গেল। এখন আমাদের বাংলাদেশের প্রথম আদমশুমারি কখন হয়? 1974 সালে। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে, অ্যান্সার আছে। তারপরে দেখো বাংলাদেশে কত বছর পর পর আদমশুমারি গঠিত হয়? ভাই খুবই সহজ কোয়েশ্চেন আসে, এই কোয়েশ্চেন কেউ আল্লাহর রাস্তায় ভুল করিও না ভাইয়া, এগুলো হচ্ছে তোমাদের ছাক্কা মার্ক বলতে পারো, মানে লিখলেই মার্ক, টিক দিলেই মার্ক, আর এগুলো খুব ইজি, ঠিক আছে? কত বছর পর পর? 10 বছর পর পর। কোন দেশের জনসংখ্যা গণনার উৎকৃষ্ট পদ্ধতি কোনটি? কোন দেশের জনসংখ্যা গণনার উৎকৃষ্ট পদ্ধতি হচ্ছে আদমশুমারি, ঠিক আছে? তারপরে বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি কত সালে পরিচালিত হয়? বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় 2021 সালে, বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে 2022 সালে, বাট এটাকে আমরা ধরে নিই কি অ্যাপ্রক্সিমেটলি 2021 সালে। তারপরে আদমশুমারি গণনার পদ্ধতি কয়টি? আদমশুমারি গণনার পদ্ধতি 4টি, এটা এইভাবে মনে রাখবা তাহলেই হবে, ঠিক আছে? তারপরে বাংলাদেশের কোন জেলার জনসংখ্যার ঘনত্ব সবচাইতে বেশি? বাংলাদেশের সব থেকে জনসংখ্যার ঘনত্ব বেশি হচ্ছে ঢাকায়। কোন দেশে, মানে কোন জেলায়? ঢাকায়, ঠিক আছে? তারপরে স্লো মৃত্যু হার নির্ণয়ের সূত্র কোনটি? এখন ভাই এই যে ফ্র্যাকশন থেকে একটু কনফিউজ হয়ে যেতে পারো। সো ক্রুড ডেথ রেটের কথা বলছে, এই ফ্র্যাকশনের কথা বাদ দেই, যে সূত্রটা লেখা আছে সেটা হচ্ছে এরকম যে P/D গুণন 1000 ফ্র্যাকশন D/P গুণন 1000, তারপরে হচ্ছে P/D গুণন 100 এরপরে হচ্ছে D/P গুণন 1000। সো এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ, এটা হচ্ছে ঘ। এখন তোমরা বলো কোনটা হবে অ্যান্সার? ক্রুড ডেথ রেট, এটার কি হবে? এটার অ্যান্সারটা কি হবে বলো দেখি, অ্যান্সারটা কি হবে? ডিতে ডেথ রেট বোঝাচ্ছে, নিচে পপুলেশন থাকবে, মানে ডি হবে উপরে, নিচে হবে পি, ঠিক আছে? এই হিসাবে দেখতে গেলে আমাদের অ্যান্সার কোনটা আসতেছে? আমাদের অ্যান্সার আসতেছে খ, মানে 1000 দিয়ে এটা হাজারে হিসাব করা হয়, সো এটার অ্যান্সার হবে খ। তারপরে জনসংখ্যার ঘনত্ব পরিমাপের সূত্র কোনটি? জনসংখ্যার ঘনত্ব পরিমাপের সূত্র মানে হচ্ছে ডেনসিটি অফ পপুলেশন ইজ ইকুয়াল টু এই যে টোটাল পপুলেশন ডিভাইডেড বাই টোটাল এরিয়া, টোটাল পপুলেশন ডিভাইডেড বাই টোটাল এরিয়া, মানে মোট জনসংখ্যাকে মোট আয়তন দ্বারা ভাগ করলে আমরা জনসংখ্যার ঘনত্ব পাই। জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সরল সূত্রটি হলো ডেনসিটি অফ পপুলেশন ইজ ইকুয়াল টু টোটাল পপুলেশন ডিভাইডেড বাই টোটাল এরিয়া। এই জিনিসগুলো একটু এই দেখো, এটা এরকম না, মানে এটা বোঝাচ্ছে কি টোটাল পপুলেশন ডিভাইডেড বাই টোটাল এরিয়া, ঠিক আছে? এইটাকে বোঝাচ্ছে। তো এটা হচ্ছে কি জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র, জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র, মানে ঘুরে ফিরে এই টাইপের কাইন্ড অফ এই সেম কোয়েশ্চেনগুলোই চলে আসে, ঠিক আছে? সো আমরা ঘনত্বের কথা বললাম। নিচের কোন বিষয়টি জনসংখ্যার আকারে নিরূপণ বিবেচিত হয় না? কোনটাকে বিবেচনা করি না আমরা? শিক্ষার হারকে জনসংখ্যার সাথে রিলেট করি না, মানে শিক্ষার হারের সাথে জনসংখ্যার ঘনত্ব বা জনসংখ্যার কোনো সূত্রের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? শিক্ষার হার তো আলাদা। জনসংখ্যার নির্ধারক কোনটি? জনসংখ্যার নির্ধারক হচ্ছে জন্মহার, মুদ্রাস্ফীতি, মূলধন গঠন, নিট অভিবাসন। সো নির্ধারকের কথা যেহেতু বলছে সেটা এটা জন্মহার। নির্ধারকের কথা বললে কি জনসংখ্যার নির্ধারক কোনটি? জন্মহার, ঠিক আছে? তারপরে জনসংখ্যার নির্ধারক নয় কোনটি? জনসংখ্যার নির্ধারক নয় কোনটি? ভৌগোলিক আয়তন, কারণ আয়তনের উপর যদি নির্ভর করতো জনসংখ্যা তাহলে বাংলাদেশের জনসংখ্যা কম হইতো, আবার রাশিয়ার জনসংখ্যা অনেক বেশি হইতো, কারণ রাশিয়া এত বড় একটা দেশ যেটা দুইটা মহাদেশের মধ্যে আছে, দুইটা মহাদেশে হিউজ একটা এরিয়া জুড়ে রাশিয়া অবস্থিত। রাশিয়াকে ভেঙে আরো 15টা, মানে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে 15টা আলাদা দেশ গঠন করার পরেও রাশিয়া আছে, কত বড়! তাহলে সেই হিসেবে বাংলা ওইখানে তো কয়েকশো কোটি জনসংখ্যা থাকার কথা, বাট দেখতে গেলে সেখানে জনসংখ্যা অনেক কম, সেখানে আবার বাংলাদেশের জনসংখ্যা আয়তের তুলনায় অনেক বেশি। সো ভৌগোলিক আয়তন কখনো জনসংখ্যা নির্ধারণ করে না, ভৌগোলিক আয়তন জনসংখ্যা নির্ধারণ করে না। সিবিআর এর পুনরূপ হচ্ছে ক্রুড বার্থ রেট, ক্রুড বার্থ রেট মানে ঘ, অ্যান্সার কি হবে? ঘ। তারপরে প্রদত্ত সূত্র জন্মহার বিয়োগ মৃত্যুহার ভাগ 1000 গুণন 100, এটা হচ্ছে স্বাভাবিক বৃদ্ধির হার। এই সূত্রটা খুব ভালোভাবে মনে রাখিও তো, এগুলো এমসিকিউ এ চলে আসে, ঠিক আছে? এগুলো এমসিকিউ চলে আসে। জন্মহার বিয়োগ মৃত্যুহার মানে ভাগ 1000 গুণন, এটা যে আমি মুছে দিই এখানে, গুণন 100, মানে ওইটাই বোঝাচ্ছে। সো এটা হচ্ছে কি স্বাভাবিক বৃদ্ধির হার, এটা কি স্বাভাবিক বৃদ্ধির হার, ঠিক আছে? স্বাভাবিক বৃদ্ধির হার। আচ্ছা, সো এরকম আমাদের অনেকগুলো এমসিকিউ আছে। আমরা একটা কাজ করি, আমরা
এত তাড়াহুড়ো করে না শেষ করি, কারণ যেহেতু আমাদের সময় আছে, আমাদের কিন্তু এখন এইচএসসি সময় আছে, আমাদের দেখো স্লাইড কিন্তু অনেকগুলো, মানে পড়ানোর স্লাইড কিন্তু প্রচুর আছে, ঠিক আছে। সো আমি আবার দুঃখ প্রকাশ করতেছি, মানে অ্যাকচুয়ালি সরি ফর দ্য ফর বিং লেট বলতে পারো। একটু লেট হয়ে গেছে, আসলে একটু সমস্যা পড়তে হয়েছে ভাইয়া। এখন নিজেও তো স্টুডেন্ট, তো আমার এখন এটা নিয়ে একটু প্যারা খাইতে হচ্ছে। বাট আমি এক্সট্রা ক্লাস নিয়ে তোমাদের ফাঁকিবাজি করব না, যা আছে সব শেষ করাই দেবো খুব ভালোভাবে। আমার মনে হয় না আমি তোমাদেরকে কোনো কিছু না পড়ায় আসলে বুঝাচ্ছি। তো তোমরা একটা কাজ করতে পারো, তোমরা যারা এখনও যারা ক্লাসগুলো করো নাই, অথবা এখন যারা লাইভ করতেছো না, পরে রেকর্ডটা দেখবা। এই যে যারা রেকর্ড দেখতেছেন, এই যে ময়না পাখিরা, আপনারা যারা রেকর্ড দেখবেন সুন্দর মতো, তাদের জন্য কথাটা হচ্ছে এই ক্লাসটা করার আগে দয়া করে আমার দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের ক্লাসটা করে আসবেন। দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের ক্লাসটা করে আসবেন, ঠিক আছে। অধ্যায় 4-এর বেসিক ক্লাসটা করে আসলে ম্যালথাসীয় জনসংখ্যা তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্ব রিলেটেড যত কিছু আছে সব কিছু খুব ভালোভাবে শেষ করা পসিবল হবে। বোঝা গেছে? সো আমি এই ক্লাসটা আবার নিব, চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায়েই নিব, ঠিক আছে। সো দুঃখিত, আজকের ক্লাসটা হয়তো তোমাদের সব কিছু শেষ করার মতো ছিল না, ওয়ে ছিল না। আমার ক্লাস ছিল 3:15-তে, বাট আমি হ্যাঁ চতুর্থ অধ্যায় আবার নিব। সূচনা, তোমাদেরকেই বলতেছি, তোমরা চতুর্থ অধ্যায়ের রেকর্ড ক্লাসটা করে আসবা। কারণ এই যে তোমাদের একটা করে ক্লাস নেওয়ার আগে আমি এখন থেকে বলে দিব, চতুর্থ অধ্যায়ের বেসিক ক্লাসটা করে আসবা, ঠিক আছে। বেসিক ক্লাস করলে আমাদের এমসিকিউ সলভ করাটা খুব ইজি হয়ে যাবে। বেসিক ক্লাসটা করলে তোমাদের সলভ হয়ে যাবে। এখন আমিও তো স্টুডেন্ট, আমার ভার্সিটি ক্লাস ছিল, আমি ভার্সিটি ক্লাস করে আমার ভার্সিটি স্যার আবার ছাড়ে না, ওনার কি যে হয়েছে, উনি 1 মাসের পরে একবারে পড়াই দিচ্ছে। আমি তো ভাবতেছি আয় হায় খাইছে রে, আমি ক্লাস নিতে যাব, এখন আমি তো স্যারকে বলতে পারবো না, পরে বলে হ্যাঁ নিজে খুব মাস্টার হয়ে গেছো, নিজে তো কিছু পারো না, ফেল করো, বোঝোই তো। সো এই জন্য একটু সমস্যা হয়েছে, আমি অ্যাকচুয়ালি এটার জন্য সরি। বাট তোমাদের একটা কাজ করতে পারো, আজকে যেহেতু বুঝলাই কী কী অধ্যায় আছে, সো তোমরা 14 অধ্যায়ের বেসিক ক্লাসটা করে আসবা। রেকর্ড ক্লাস দেওয়াই আছে, কোর্সে দেওয়াই আছে ওয়েবসাইটে। সো ওই ক্লাসটা করে আসলে তোমার বুঝতে সুবিধা হবে, আমারও বুঝাতে সুবিধা হবে, তখন আর আমাকে বলতে হবে না এটা পারবা পারবা পারবা, ঠিক আছে। তো ভাইয়া আবারও বলতেছি দুঃখিত, ক্লাস আসতে দেরি হয়ে গেল। যারা পরে ক্লাস করো তারা দয়া করে ক্লাস শেষ না করে কোনো কমেন্ট করিও না। আগে যদি কোনো সমস্যা হয়, এই যেমন একটা কথা বলছো তোমরা, তোমাদের কোয়েশ্চেনটা কিন্তু আমি নিছি যে ভাইয়া বোর্ড কোয়েশ্চেন সলভ করাই দিবেন, মানে আপনি সলভ করাই দিবেন, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি কিন্তু আমি বোর্ড কোয়েশ্চেন সলভ করাই দেই আমার বেসিক ক্লাসেই, ঠিক আছে। আমি বুঝাই দেই যে বেসিক পড়লে এটা হয়ে যাবে, তো সমস্যা নেই, এটা দরকার হলে সলভ করা হলে আমি সলভ করাই দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, দেখা হবে এই ক্লাস নিয়েই পরবর্তীতে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, টাটা।